আহ, আমার প্রশ্নটা হচ্ছে যে আহ, আমি যে চেতন, আমি যে বুঝতে পারতেছি সবকিছু, মানে কনসিয়াসনেস, আমি আমার কাছে কেন কনসিয়াসনেস আছে? আমি কেন ফিল করতে পারি সবকিছু? রোবট তো ফিল করতে পারে না। যেমন চ্যাট জিপিটি আমার থেকে বেশি বুদ্ধিমান, বেশিরভাগ মানুষ থেকে বুদ্ধিমান, কিন্তু তাও চ্যাট জিপিটি বুঝতে পারে না যে সে সে কি বলতেছে। মানে সে তো মানে সে তো কনসিয়াস না। আমার কাছে কনসিয়াস, তাহলে কি হবে আসলে কনসিয়াসনেস, আপনি বলেন। ভাই সার্চ করেন কনসিয়াসনেস নিয়ে, যদি আপনি পড়াশোনা করতে চান নিজে পড়াশোনা করে নেন। আমি কনসিয়াসনেস সায়েন্স মতো একটা না, সায়েন্সে অনেক আমার থিওরি আছে। সায়েন্সে অনেক থিওরি আছে যে রায়ন ভাই, আপনার হ্যাঁ, কনসাসনেস কেন আছে সেটার তো হ্যাঁ, বিভিন্ন টেস্ট আপনি করে দেখতে পারেন, তাই না? মনে করেন আপনি প্রচুর পরিমাণে গাঁজা খাইলেন বা মদ খাইলেন, তখন আপনার হ্যাঁ, কনসাসনেস কি হয়? আপনি একটু অসচেতন হয়ে যান নাকি? হ্যাঁ, আপনার মানে একদম সুস্থ স্বাভাবিক চিন্তা ভাবনায় বিঘ্ন ঘটে নাকি? আচ্ছা ভাই, হ্যাঁ, হয়তো উনি প্রশ্নটা করছে যে কনসিয়াসনেসের সূচনা আসলো কোথা থেকে, অরিজিন না আসলো না, কোথা থেকে, এটা। ওইটাতে আমি যাবো ফারাজ ভাই, ওইটাতে আমি যাবো। আমি আগে এই হ্যাঁ, কনসাসনেস যে চেক করা, টেস্ট করা যায় সেই জিনিসটা আগে একটু দেখে নিই। যে আপনার কনসাসনেস তো আপনাকে যদি অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, মনে করেন হাসপাতালে যখন অপারেশন করা হয় তখন অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, তখন তো আপনার কোনো চেতনা থাকে না, তাই না? হ্যাঁ, অবশ্যই না, কারণ অনেক বায়োলজিক্যাল ফ্যাক্টর ডিপেন্ড করে, মেটার করে আর কি। তার মানে আপনার যে বায়োলজিক্যাল একটা বডি আছে, সেই বডিটা এই কনসাসনেসটাকে তৈরি হ্যাঁ, করতেছে। এটাই তো আপনার বলতেছি, যদি কখনো, আমাকে শেষ যদি করতে দেন প্লিজ। একটু কথাটা শুনে নেন, আমার কথা তো শেষ হয় নাই। হ্যাঁ, বলেন। যদি আপনাকে যদি এমন কোনো পদার্থ খাওয়ানো হয়, এমন কোনো ওষুধ খাওয়ানো হয়, বা এমন কিছু ইনজেক্ট করা হয় যেটাতে সেইটার প্রভাব আপনার চেতনার উপরে পড়ে, আপনি তখন অসচেতন হয়ে যান, আপনার আর তখন চেতনা লুপ্ত হয়ে যায়। তার মানে এইটা, আপনার যে চেতনা সেটা কোনো অলৌকিক বিষয় না, এটা একটা লৌকিক বিষয়, এবং এটা একটা বায়োলজিক্যাল বিষয়, যেটা আমরা খুব সহজেই পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারি যে এটার উদ্ভবটা ঘটে আপনার বায়োলজিক্যাল বডির থেকে। বডি ছাড়া কোনো কনসাসনেসের কোনো প্রশ্নই আসে না। তার মানে এটা হচ্ছে একটা বডিলি মেকানিজম, যে বডিলি মেকানিজমের উপরে নির্ভর করে আপনার রক্ত চলাচল, আপনার নিঃশ্বাস গ্রহণ, আপনার খাদ্য গ্রহণ, আপনার পুষ্টি গ্রহণ, আপনার পানি গ্রহণ, এই জিনিসগুলো সবকিছু যদি একসাথে চলে, তখন আপনার ভেতরে যেই জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে আপনার চেতনাটা তৈরি হয়। সেটা যদি একটা আরেকটার উপরে নির্ভরশীল হয়, এমন একটা নেটওয়ার্ক তৈরি করে, যেই নেটওয়ার্কটা আমাদের মধ্যে আছে, তখন এই জিনিসটা ঠিকঠাক ভাবে চলে। কিন্তু যদি কখনো এই নেটওয়ার্কের কোনো একটা জায়গায় যদি ব্রেক হয়, মনে করেন আপনার অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দেওয়া হলো, আপনার কনসাসনেস কিছুক্ষণের মধ্যেই নষ্ট হয়ে যাবে। আপনার মনে করেন খাদ্য বন্ধ করে দেওয়া হলো, পানীয় বন্ধ করে দেওয়া হলো, আপনার কনসাসনেস থাকবে, কিন্তু 3-4 দিনের মধ্যে আপনার মৃত্যু ঘটবে, তখন আর আপনার কোনো কনসাসনেস থাকবে না। মানে হুম, এই জিনিসগুলা পুরোপুরি নির্ভর করছে আপনার বডির উপরে। আবার মানুষের মস্তিষ্ককে 2 ভাগে ভাগ করে একটা পরীক্ষা চালানো হয়েছিল। দেখা গেছে যে মানুষের মস্তিষ্কের একটা পার্ট কিছু বিশেষ বিষয়ে কথা বলার মতো বিষয়গুলা নিয়ন্ত্রণ করে, আর আরেকটা পার্ট নিয়ন্ত্রণ করে হচ্ছে গিয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেয়ার বিষয়গুলা। মানে মানুষের মস্তিষ্কটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, ডান পাশ এবং বাম পাশ, এবং মাঝখানে, ওই দুইটার মাঝখানে একটা জায়গা আছে যেখানে ওই বাম পাশ এবং ডান পাশটা যোগাযোগ মেনটেন করে। এই যোগাযোগের মাধ্যমটা কেটে দেওয়া হয়েছিল, কিন্তু মস্তিষ্কটা সচল ছিল। তখন দেখা গেছে, এরকম কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে, এটা সংশয়.com-এ পাবেন, আমি দিয়ে রেখেছি সেটার মানে ভিডিও সহ দিয়ে রেখেছি, সেটার আছে, এভিডেন্স আছে। এবং তখন দেখা গেছে যে ডান পাশের যে অংশটা, সেই অংশটা দিয়ে মানুষ কথা বলতে পারতেছে, কিন্তু যৌক্তিক কথা বলতে পারতেছে না। আর বাম পাশের যে অংশটা আছে, সেই অংশটা দিয়ে যুক্তির কাঠামো ঠিক আছে, কিন্তু সে আহ না, একটা পাশ হচ্ছে কথা বলে আর একটা পাশ হচ্ছে যুক্তি নির্ধারণ করে। মানে আপনি যদি একটা পাশকে অ্যাক্টিভ করেন, তখন সে যুক্তিগুলা ঠিক আছে কিন্তু কথা বলতে পারতেছে না, আর একটা পাশ যদি ঠিক থাকে তো কথা বলতে পারতেছে কিন্তু যুক্তিগুলা ঠিক নাই। এইভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে যে মানুষের মস্তিষ্কের কোন পার্টটা, কোন অংশগুলাকে আপনার যে চেতনা,
চেতনার ভিতরে আপনার কি কি আছে? চেতনার ভিতরে আছে আপনার পূর্ব স্মৃতি, মানে ছোটবেলা থেকে যে আপনি বড় হয়েছেন সেটার স্মৃতি, এইটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে যুক্তির পার্ট। যুক্তির পার্টটা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের আরেকটা অংশ। মেমোরিটা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের আরেকটা অংশ। কথা বলাটা, দেখা, ইনফরমেশন গ্রহণ করা, এইটা আবার করে আরেকটা অংশ। প্রত্যেকটা মস্তিষ্কের যে প্রত্যেকটা অংশ আলাদা আলাদা ভাবে কাজ করে, এবং এইগুলা যখন একত্রিত হয় তখন আপনার আপনার যে চেতনা সেটা গড়ে ওঠে। এখন এই জিনিসগুলা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারি যে আমাদের মস্তিষ্কটাই এই চেতনা তৈরি করে। মস্তিষ্কের যে মেকানিজম আছে, মস্তিষ্কের যে নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কটাই আমাদের এই চেতনা। এটাকে আবার পরীক্ষা নিরীক্ষা করে দেখাও যায় যে এটাকে আমরা মাঝে মাঝে স্টপ করে দিতে পারি, মাঝে মাঝে পজ রাখতে পারি, মাঝে মাঝে হচ্ছে গিয়ে বিকৃত করে দিতে পারি, চেতনাকে বিকৃত করে দিতে পারি। মাঝে মাঝে হচ্ছে কি আমাদের স্মৃতি হারায়, যে অনেকের মাথায় যদি বড় ধরনের আঘাত ঘটে তখন সে তার স্মৃতিটা হারায় ফেলে, তখন তার চেতনাই পরিবর্তন হয়ে যায়, তখন সে আবার নতুন একটা মানুষে পরিণত হয়। এই জিনিসগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে। এই সমস্ত জায়গা থেকে আমরা যে কনক্লুশনে আসতে পারি, চেতনা হচ্ছে মানুষের বায়োলজিক্যাল একটা ব্যাপার, বায়োলজিক্যাল একটা এইটার উদ্ভব ঘটে মানুষের বডি থেকে। এটার পেছনে কোনো অলৌকিক কিছু নাই। এবার বলেন। কিন্তু সায়েন্স তো এক্সপ্লেন করতে পারে না কনসিয়াসনেস কিভাবে আসে না আসে। এক্সপ্লেন করতে পারে না, এটা আপনি হয়তো জানেন না দেখে বলতেছেন এক্সপ্লেন করতে পারে না। এই বিষয়ে যথেষ্ট পরিমাণে গবেষণা হয়েছে এবং এই বিষয়ে বড় বড় কিছু বইও লেখা হয়েছে, আপনি হয়তো সেগুলো পড়েন নাই, সেজন্য বুঝতে পারছেন না। সায়েন্স এটাকে এক্সপ্লেন করতে পারে না। হ্যাঁ, সায়েন্স থেকে কনসিয়াসনেসকে এক্সপ্লেন করতে পারে। ধরেন সায়েন্স এটাকে এক্সপ্লেন করতে পারে না, এটা দ্বারা কি পজিশন আসবে, মানে কি ধরেন সায়েন্স কোনো কিছু, মানে এই বিষয়ে কোনো কিছু এক্সপ্লেন করতে পারলো না, এটা দ্বারা আপনি কোন পজিশনে আসতেছেন, কোন লজিক্যাল পজিশনটা হোল্ড করতে যাচ্ছেন? তাহলে রিলিজিয়ন এটা খুবই সহজে এক্সপ্লেন করতে পারে যে আত্মা বলতে কিছু আছে, আত্মা মানে সোল। ওকে, রিলিজিয়ন যে এক্সপ্লেনেশনটা দেয় ওটার পিছনে কি কোনো এভিডেন্স আছে? সরি, হ্যাঁ, এর তো অনেক ভালো এক্সপ্লেনেশন। এর তো অনেক হ্যালো, রিলিজিয়ন যে এক্সপ্লেনেশন দেয় সেই এক্সপ্লেনেশনের পিছনে কি কোনো এভিডেন্স আছে নাকি জাস্ট একটা দাবি সেটা? না, মানে আত্মা বলতে যে একটা জিনিস আছে, এটা কমন সেন্স। কমন সেন্স না? ওয়াও, মানে ওটার কোনো এভিডেন্স দরকার নেই। আমি বলতেছি সায়েন্স এখনো কমপ্লিটলি এক্সপ্লেন করতে পারে না ভাই। ওটা রায়ন ভাই, ওটা কি কোনো এভিডেন্স দরকার আছে? কিসের? আত্মা বলে কোনো কিছু এক্সিস্ট করে, এটার কি কোনো এভিডেন্স দরকার আছে নাকি জাস্ট দাবিটাই গুড এনাফ? এটা একটা দাবি, এটার কোনো প্রুফ নাই যে আত্মা বলতে একটা জিনিস আছে। আচ্ছা, এটার কোনো এভিডেন্স নাই, তাহলে এইটা অন্ধবিশ্বাসের মতো। এই রায়ন ভাই, কথার মাঝখানে কথা বলবেন না, হ্যাঁ? আমি যখন কথা বলবো একটু শুনবেন, তারপরে আপনি যখন কথা বলবো তখন আমি শোনার চেষ্টা করবো। আত্মা বলে কোনো কিছু আছে, এটার কোনো এভিডেন্স নাই, তাহলে আপনি এটাতে বিশ্বাস করেন কেন? মানে কোন প্রমাণের ভিত্তিতে? যদি প্রমাণই না থাকে আপনি বিশ্বাস করেন কেন? আমি তো কোনো কিছু বললাম না যে আমি যে এথিস্ট অথবা এগনোস, মানে কি বলতেছি, আমি তো কোনো কিছু বলে আত্মা বলে কোনো কিছু আছে, এটা কমন সেন্স কি না? আমি সরি, বলে বলছিলাম না। আচ্ছা, তাহলে আত্মা জিনিসটা কি অন্ধবিশ্বাস? হ্যাঁ, হইতেই পারে অন্ধবিশ্বাস। ওকে, তাহলে আপনি যে বললেন যে যেহেতু, একটু শুনে নেন, আপনি যে বললেন যেহেতু সায়েন্সের কাছে কনসিয়াসনেস কি এটার পরিপূর্ণ ব্যাখ্যা নেই, এবং একটা ব্যাখ্যা আছে ধর্ম থেকে, রিলিজিয়ন থেকে আসে, যে রিলিজিয়নের পিছনে কি নাই, কোনো ধরনের কোনো এভিডেন্স নেই, তাহলে আমরা ওই এভিডেন্স ছাড়া কোনো একটা ধর্মীয় ক্লেমকে কোন ভিত্তিতে গ্রহণ করব? জাস্ট বিকজ সায়েন্সের কাছে কোনো এক্সপ্লেনেশন নেই এই জন্য যে কোনো অন্ধবিশ্বাসটা একসেপ্ট করাটা রেশনাল, এটা কি আপনার পজিশন? না, আমি কোনো পজিশন নিতেছি না। সেটাই নিলেন তো আপনি, তো একটু আগে সেটাই বললেন। আচ্ছা, একটু আগে সেটা বললো না যে অবশ্যই রায়ন ভাই, একটু কথা শুনেন। কোনো বিষয়ে যদি আমাদের কাছে কোনো এভিডেন্স না থাকে তাহলে সেই সম্পর্কে আমাদের অবস্থান, আমাদের যৌক্তিক অবস্থান হয় এই বিষয়ে আমরা জানি না। তখন যদি কোনো একটা চুনাহাগা মানে গারাত থেকে উঠা এসে বলে
যে এইটার ব্যাখ্যা আমার কাছে আছে। আপনি করবেন না প্লিজ, আপনাকে তো কথা বলতে বলি নেই এখন আমি, আপনাকে তো কথা বলতে বলি নেই এখন আমি। সেই সময় যদি কোনো চুনাহাগা ছাগল পাগল রাস্তা থেকে গায়ে গু মাইখা উঠা আসে আমার কাছে এসে বলে যে আমার কাছে ভাই একটা অন্ধবিশ্বাস আছে, এই অন্ধবিশ্বাসের ভিত্তিতে কোনো প্রমাণ নাই, কিন্তু আমি এই জিনিসের ব্যাখ্যা দিতে পারি, এই যে দেখেন আমি ব্যাখ্যা দিতেছি। মনে করেন আমার কাছে মহাবিশ্বের উৎপত্তি কিভাবে হয়েছে এই বিষয়ে আমি জানি না, বিজ্ঞান এই বিষয়ে কিছু বলতে পারছে না। এখন রাস্তা থেকে একটা হেরা পর্বতের গুহা থেকে একটা পেডোফাইল নবী বের হয়ে বলল আমার কাছে একটা অন্ধবিশ্বাস আছে, আমি ব্যাখ্যা দিতে পারি, আমার কাছে একটা অন্ধবিশ্বাস আছে, আল্লাহ পাদ মেরে এই মহাবিশ্ব সৃষ্টি করেছে। এটা সেই হেরা পর্বতের পেডোফাইল নবী সে বলল। তখন তাকে বলবো যে তোমার কাছে কি প্রমাণ আছে, তুমি যে এই দাবিটা করলা তোমার কাছে কি প্রমাণ আছে? সে যদি কোনো প্রমাণ দিতে না পারে তাহলে তার দাবিটাকে আমরা রিজেক্ট করব, কারণ সে কোনো প্রমাণ দিতে পারে নাই, তার কথাটা স্রেফ একটা অন্ধবিশ্বাস। আমরা যদি কোনো বিষয় সম্পর্কে না জানি, আমাদের একমাত্র যৌক্তিক অবস্থান হয় যে এই বিষয় সম্পর্কে আমরা এখনো কিছু জানি না। এই না জানাটা কোনো খারাপ কিছু না, না জানাটা খুবই স্বাভাবিক বিষয়। কোনো বিষয় সম্পর্কে জানা, কোনো বিষয় সম্পর্কে না জানা খুবই স্বাভাবিক বিষয়, এটার ভিতরে কোনো লজ্জা নাই। লজ্জা আছে হেরা পর্বতের গুহার ভিতর থেকে বাইর হওয়া কোনো পেডোফাইল নবী যখন বলবে যে আমার কাছে অন্ধবিশ্বাসের ব্যাখ্যা আছে, এইটাকে কোনো প্রমাণ ছাড়া মেনে নেওয়াটা, সেটার ভিতরে অসম্ভব লজ্জা আছে, কারণ সেটা একটা অন্ধবিশ্বাস। হ্যাঁ, এবার বলেন। ফার্স্ট অফ অল আমি কোনো পজিশন নিতেছি না যে আমি কিছুকে বিশ্বাস করতে বা বিশ্বাস করি না, আমি কোনো পজিশন নিতেছি না, ঠিক আছে? আমি কিছু বলতেছি না যে আল্লাহ বলতেছে আছে অথবা নাই, কোনটাই বলতেছি না, ঠিক আছে? আমি কোনো পজিশনে না, আমি কোনোটার সাথেই না, ঠিক আছে? ফার্স্ট অফ অল হ্যালো, হ্যাঁ, আপনি পজিশনে নাই বইলাও আপনি কিন্তু পজিশনটা প্রকাশ করে দিছেন অলরেডি আমাদের কাছে। না, এটা খালি একটা প্রশ্ন ছিল আমার কাছে। আচ্ছা ভাই, আপনার পজিশন নাই বুঝছি, যা বলছেন আগে বুইলার পুরো ফালা দিলাম ডাস্টবিনে, তারপরে বলেন। কি বলবো জানেন ভাই, বলেন এরপরে কি আপনার কিছু বলার নেই এখন? এদুরে আলোচনা ছিল, আরো একটা প্রশ্ন আছে অবশ্যই, মানে এই ইয়া নিয়ে আলোচনা। তাহলে আমাদের কি পজিশনটা, কি লজিক্যাল পজিশনটা কি হওয়া উচিত? রায়ন ভাই শুনেন, আমাদের তাহলে লজিক্যাল পজিশন কি হওয়া উচিত? যদি আমরা কনসিয়াসনেস সম্পর্কে না জানি, আমাদের লজিক্যাল পজিশন কি হওয়া উচিত? যে আমরা জানি না এটা বলা, নাকি যেহেতু ধর্ম থেকে আমরা একটা ব্যাখ্যা পাইতেছি, অন্ধবিশ্বাস পাইতেছি, ওইটাই তাহলে সত্য? কোন পজিশনটা হোল্ড করা? এই অনেস্ট পজিশনটা নেওয়া যে আমরা জানি না কনসিয়াসনেস কিভাবে কাজ করে এটা বলা, নাকি ধর্মীয় ব্যাখ্যা প্রমাণ ছাড়া গ্রহণ করা? কোনটা জানি না কনসিয়াসনেস কিভাবে কাজ করে? এক্স্যাক্টলি। জি ভাই, আসিফ ভাই আপনি কি কন্টিনিউ করবেন নাকি নেক্সট কারো কাছে যাবেন? ওনার যদি আর কিছু প্রশ্ন থাকে শুনে নেই, ওনার আর কিছু প্রশ্ন আছে নাকি? হ্যাঁ রায়ন বলেন, আপনার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আছে, বলেন তাইলে। আপনি কি বিশ্বাস করেন যে মানুষরা ন্যাচারালি ইভিল? ওয়েট, আমি কোনো কিছু বিশ্বাস করি না। বিশ্বাস শব্দটার বাংলায় বিশ্বাস শব্দটা যেভাবে ব্যবহৃত হয় সেটার অর্থ হচ্ছে প্রমাণ ছাড়া কোনো কিছুকে একসেপ্ট করা, সত্য হিসেবে মেনে নেয়া। আমি প্রমাণ ছাড়া কোনো কিছুকে সত্য হিসেবে মেনে নেই না, তার মানে আমি কোনো কিছু বিশ্বাস করি না। আমি কোনো কিছুকে মেনে নেই, যেটার প্রমাণ আছে সেটাকে আমি মেনে নেই, সেটাকে আমি সত্য হিসেবে গ্রহণ করি, কিন্তু যেটার প্রমাণ নেই সেটাকে আমি কখনো সত্য হিসেবে অ্যাকসেপ্ট করি না। ঠিক আছে, আপনার মতামত কি এই জিনিসটা, তাহলে এটা বলেন, ঠিক আছে? কোন বিষয়ে? আপনার ওপিনিয়ন। কোন মানুষরা ন্যাচারালি ইভিল, মানুষরা ন্যাচারালি বাজে, শয়তান? মানুষের ভিতরে ভালো আছে, মানুষের ভিতরে মন্দ আছে, সবকিছুই আছে। অনেক কয়টা সাইকোলজিক্যাল স্টাডি প্রুভ করে যে মানুষ ন্যাচারালি ইভিল। অনেক সাইকোলজিক্যাল ভাই, যদি এটা প্রুভেন হয়, যদি শুনেন ইয়া ভাই, রায়ন ভাই, যদি এটা আমরা এটা সপক্ষে ধরেন এনাফ ধরেন একটা এনাফ সায়েন্টিফিক কনসেনসাস থাকে
সায়েন্টিস্টের একটা সম্মতি থাকে এই সম্পর্কে যে মানুষ ন্যাচারালি ইভেল, তাহলে ভাই আপনার আমার মানা না মানা দিয়ে কোনো আব্দুল্লাহ যা আসবে না। যৌক্তিক পজিশন হচ্ছে যেটা সপক্ষে এভিডেন্স পাওয়া যাচ্ছে সেটাকে একসেপ্ট করে নেওয়া। যদি মানুষ ন্যাচারালি ইভেল এটা প্রমাণিত হয় তাহলে এটা মেনে নিতে হবে মানুষ ন্যাচারালি ইভেল। এটা যদি প্রমাণিত না হয় এটা মেনে নেওয়ার কারণ নাই। ঠিক আছে, আপনি কোন জিনিস মানবেন এর কারণে রায়ান শুনেন, যদি সেটা সপক্ষে এনাফ এভিডেন্স থাকে অলরেডি আমাদের হাতে, তাহলে তো ভাই সেটাকে না মানার তো কোনো স্কোপ নাই আমাদের কাছে, কারণ এটার সপক্ষে এভিডেন্স আছে। এভিডেন্স ছাড়া আমরা কি অন্ধবিশ্বাস মেনে নিব নাকি কোনো একটা? অবশ্যই না। তাহলে আমার কাছে একটা প্রশ্ন আছে, আপনি কি কিছু মানেন কারণ আপনি মনে করেন এটা ঠিক, নাকি সবাই মনে করে, সায়েন্টিস্টরা মনে করে এটা ঠিক তার জন্য মানেন? যেটা এভিডেন্স আছে সেটা মানি ভাই, যেটা আমি কি মনে করলাম না করলাম এটা অ্যাকসেপ্টেবল না। ফর এক্সাম্পল কারে ফোন করে বাদে মনে করেন একটু কথা শুনে নেন। বাদে তো ভাই আছে ভাই, কোনো কথাই বোঝা যাচ্ছে না, এর কথা সব কাইটে কাইটে আসতেছে। আচ্ছা এই কথাটা বলে নেই ফারাজ ভাই, এই কথাটা বলে নেই। মনে করেন একজন সায়েন্টিস্ট, সে হচ্ছে গিয়ে নিয়মিত হিন্দু সায়েন্টিস্ট, সে নিয়মিত কালী দেবীর পূজা করে, গণেশ দেবতার পূজা করে। এখন আমি কি তার মানে যেহেতু সে একজন সায়েন্টিস্ট এবং সে বলতেছে যে কালী দেবীর পূজা করে এবং গণেশ দেবতার পূজা করে আমি আমার রোগ ভালো হয়ে গেছে, খুবই ভালো ফিল করতেছি, এটা বললে আমরা সাথে সাথে বলি ওয়াও সায়েন্টিস্ট এটা কইছে, কি সাংঘাতিক কথা, সায়েন্টিস্ট কই দিল, আচ্ছা ঠিক আছে আমরাও এখন থেকে কালী পূজা করুম। না ভাই, আমরা তো এরকম করি না। সায়েন্টিস্ট এটা কেউ কোনো একটা সায়েন্টিস্ট বা কোনো একদল সায়েন্টিস্ট এটা বললেই আমরা সেটা করি না। তো আমরা দেখি সায়েন্টিস্টরা যখন এই জিনিসটা বলে তখন তারা কি এভিডেন্স দিচ্ছে এবং সেই এভিডেন্স গুলো আমরা ভেরিফাই করে দেখতে পারি কিনা, সেগুলার ফলসিফায়াবিলিটি আছে কিনা, সেগুলাকে ভুল প্রমাণ করা যায় কিনা। এই জিনিসগুলা যখন সায়েন্টিফিক মেথড অ্যাপ্লাই করে, যখন কোনো সায়েন্টিস্ট সেই সায়েন্টিফিক থিওরি জিনিসটা আমাদের সামনে উপস্থাপন করে, তখন তো সেটাকে মেনে না নেওয়া ছাড়া আর কোনো উপায় আমাদের কাছে নাই, কারণ সেটা অলরেডি সায়েন্টিফিক মেথড ব্যবহার করে প্রমাণিত হয়ে গেছে। এইটাকে বাতিল করার জন্য আমার তার যে এক্সপেরিমেন্ট গুলা সেগুলাকে ভুল প্রমাণ করতে হবে এবং আরেকটা কিছু দেখাইতে হবে যে তার দাবিগুলা কেন ভুল, বৈজ্ঞানিকভাবে ভুল, তার প্রমাণগুলা কেন বৈজ্ঞানিকভাবে ভুল সেটা আমার প্রমাণ করে দেখাইতে হবে। সেটা যতক্ষণ আমি না পারতেছি ততক্ষণ পর্যন্ত তো তার প্রমাণাদি আমার গ্রহণ করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নাই। তার মানে এটা না যে কোনো একটা সায়েন্টিস্ট বা কোনো একদল সায়েন্টিস্ট কিছু একটা কইলি আমরা তার কাছে ইমান আনি, ও সায়েন্টিস্ট কইছে তাইলে তো আমাকে অন্ধবিশ্বাস করণই লাগবে ভাই, চলেন আমরা সায়েন্টিস্টদের কথায় অন্ধবিশ্বাস করি। না ভাই, আমরা সায়েন্টিস্টদের কথায় আপনি কিছুক্ষণ কথা বলেন, আমি তাহলে একটা ব্রেক নিয়ে আসতেছি। হ্যাঁ ঠিক আছে। তো আমরা যে কাজটা করি, সায়েন্টিস্টরা কি এভিডেন্সের সাপেক্ষে এই কথাটা বলছে সেই এভিডেন্স গুলো আমরা যাচাই করে দেখি। যাচাই করে দেখার পর যদি আমরা দেখি যে সেটা সপক্ষে যথেষ্ট প্রমাণাদি আছে, তখন তো আমাদের সেটা মানতেই হবে। আর আপনি যে কথাটা বললেন যে আপনি তাহলে সায়েন্টিস্টদের কথা বিশ্বাস করেন না, ভাই আমরা সায়েন্টিস্টদের কথা বিশ্বাস করি না। হ্যাঁ বলেন। এবার আমি খালি বলতেছিলাম আপনার কি নিজের ওপিনিয়ন মেটার করে নাকি আপনার কাছে, আমি খালি এটা বলতেছিলাম, আর কিছু না। নিজের ওপিনিয়ন, আমার ওপিনিয়নটা তো তৈরি হয় প্রমাণের উপর ভিত্তি করে, এটাই তো বলতেছিলাম। আমার ওপিনিয়ন তৈরি হয় যুক্তি এবং প্রমাণের উপর ভিত্তি করে আমি ওপিনিয়ন তৈরি করি। আমি অন্ধবিশ্বাসের উপরে, আপনার কথার তো কোনো কিছু বোঝা যায় না ভাই, আপনার তো নেটওয়ার্কের ঝামেলা। আপনার কথা যদি ঠিকমতো বুঝতে পারতাম তাহলে তো হইতোই, আপনার কথা তো ঠিকমতো বোঝাও যায় না, কেটে কেটে আসতেছে সব। সরি আমার একটা বাজে। ঠিক আছে রায়ান, তাহলে আপনাকে আজকে আমরা বিদায় জানাই। আপনার উত্তর মনে হয় আরেকটা প্রশ্ন আছে ভাই, আপনার তো প্রশ্নের উত্তর আমরা দিয়ে ফেলছি, সব প্রশ্নের উত্তর দিয়ে ফেলছি। আচ্ছা ঠিক আছে, শেষ প্রশ্নটা করেন, দ্রুত করেন। হ্যাঁ সেটা বলেছিলাম, ধরে আপনি যেমন কাউকে মারা বাজে, তাই না? বাজে কাজ, তাই না? কেন বাজে? কেন কাউকে মারা বাজে, তাই না? কেন বাজে সেটা একটু বলেন আগে। কনটেক্সটের উপর ডিপেন্ড করে ভাই। মারা বাজে মানে তো আপনি তো বলতে পারবেন না যে মানে মারা বাজে, তাই না? এটা একটা বাজে জিনিস, সোজা কথা। না না, মারা জিনিসটা বাজে এটা আপনি কিভাবে বলতেছেন? সেটা তো নির্ভর করে বিভিন্ন প্রেক্ষাপটের উপর। মনে করেন আপনার বাচ্চাকে কেউ খুন করতে আসতেছে, তাকে আপনি মারলেন, এই কাজটা তো বাজে না।
হ্যাঁ, কিন্তু নর্মাল সার্কামস্ট্যান্সেস সেটাই তো আপনাকে, এই জন্যই তো জিজ্ঞেস করতেছি যে আপনি যে কাউকে মারা বাজে এটা বলতেছেন, এটা কেন বলতেছেন, এটার রিজনটা কি? কি আর রিজনটা হচ্ছে, কিন্তু যদি কোনো প্রেসিডেন্ট কোনো সোলজারকে বলে যে তাকে মারো, আরে ভাই আপনি তো উদাহরণ দিচ্ছেন, আপনাকে রিজনটা জিজ্ঞেস করছি। কি আমি আপনাকে যে বুঝাতে দিতেছি তাই, রিজনটা জিজ্ঞেস করছি, কাউকে মারা যে বাজে আপনি বললেন, এটা রিজনটা কি? কেন আপনি মনে করেন না কাউকে বিনা কারণে মারা বাজে? আমি মনে করি না কি করি না সেটা তো আপনাকে জিজ্ঞেস করি নাই, আপনাকে জিজ্ঞেস করছে আপনি যে বললেন কাউকে মারা বাজে, এটা রিজনটা কি, এটা যুক্তিটা কি? কিন্তু এটা কমন সেন্স, তাই না? আরে কমন সেন্স, আরে পাগল নাকি রে ভাই, এই কি মানে ইয়া নাকি? কমন সেন্স দিয়ে আপনি কিভাবে বুঝছেন যে এটা বাজে? আপনার কমন সেন্সটা কি যৌক্তিক নাকি এটার পিছনে কোনো যুক্তি নেই? আপনার কমন সেন্সটার পিছনে কি কোনো যুক্তি আছে নাকি যুক্তি নেই, অযৌক্তিক এটা? রায়ন ভাই, আপনি যে এর আগে এসে যে লোকটা পারফর্ম করছিল আপনার এই মোরালিটি নিয়ে আলোচনা করার সময়, সেম পারফরমেন্সে আপনি করতেছেন ভাই। এরকম পারফরমেন্স করলে ভাই আপনাদের সাথে মোরালিটি নিয়ে আলোচনা করা সম্ভব না। তাই নাকি? জি ভাই, তাই। আবার তাই নাকি মানে যে গার্লফ্রেন্ডের মতো কথা বলতেছে, তাই নাকি? খুব অভিমান করেছেন, কনফার্মেশন দিতেছে সে আমার কাছে। পরের বার কোন না 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 দুষ্টুমি করে বলেছিলাম ভাই, এটা বলবো আমি। তাই নাকি? কি রে ভাই, বলেন কথা বলেন। আমি কিন্তু বাজে, এটা তো কমন সেন্স, তাই না? হ্যালো আসিফ ভাই, শুনতেছেন? ফারাজ ভাই আপনি ব্যাকস্টেজে চলে গেছেন নাকি? হ্যালো নো ভাই, এটা তো কমন সেন্স ভাই, প্লিজ বলেন, আপনি কথা বলেন ভাই, আমি যাই, আমি ঘুরে আসি, আপনি সামলান এগুলো। এটা কমন সেন্স ভাই, এটা কমন সেন্স, এটা কমন সেন্স। আচ্ছা এই কমন সেন্স দিয়ে আপনি ভাই প্লিজ কমন সেন্স চিন্তা করছেন ফারাজ ভাই, মানে এটা কমন সেন্স, কিন্তু এটা কেন এটা আমি কইতে পারি না, কিন্তু এটা কমন সেন্স ভাই। আচ্ছা আপনার কমন সেন্স দিয়ে কিভাবে বুঝছেন, আপনার কমন বা আনকমন যে সেন্স দিয়ে আপনি বুঝছেন এই জিনিসটা এটা যে খারাপ বা ভালো, বুঝছেন কেমনে? ওই যে কমন সেন্স দিয়ে বুঝছে ভাই। আরে কমন সেন্স দিয়ে বুঝলাম তো কমন সেন্স দিয়ে বুঝছেন, কিন্তু কেমনে বুঝলেন যে এটা ভালো নাকি এটা খারাপ? সেন্সটারে কমনলি কইরা। আচ্ছা শুনেন, হ্যালো আচ্ছা ফারাজ ভাই, এই যে 2 আর 2 যোগ করলে যে 4 হয়, এটা তো ভাই কমন সেন্স ভাই, এই তো এর পিছনে তো কোনো যুক্তি প্রমাণের দরকার নেই ভাই, এটা তো কমন সেন্স ভাই। ভাই এটার পিছনে তো যুক্তি প্রমাণ আছে, আমি যদি প্রমাণ করতে পারি। রায়ন শুনেন ভাই, শুনেন, 2 আর 2 যোগ করলে যে 4 হয়, এইটা আমরা প্রমাণ করতে পারি। আপনি ডাইন পাশে 2টা কলা রাখবেন, বাম পাশে 2টা কলা রাখবেন, তারপরে 4টারে একসাথে করবেন, একসাথে করে দেখবেন, গুনবেন, গুইনা দেখবেন 4টা কলা হইছে। এখান থেকে আপনি প্রমাণ করতে পারেন 2 আর 2 যোগ করলে 4 হয়। আপনি 2 একটা আর বাবার কোয়েন না ভাই, 4টাই হইলো, ওইটাই হইলো 2 একটা নাম্বার আরবিট্রারিলি যেটা আমরা দিছি, যেটা বাজে। তাহলে আপনি কি প্রমাণ করবেন যে মারা বাজে? মারা তো যাইতেই পারে, মারা মানে কাউকে মারার মধ্যে কি বাজে জিনিস? তাহলে আপনি প্রমাণ করেন যে কাউকে মারা বাজে। সেই জন্যই তো আপনাকে জিজ্ঞেস করতেছিলাম, আমরা কি কোনো দাবি করছি যে আমরা কোনো প্রমাণ দিব ওই জায়গায়? আমরা কি করবো বলছি এটা ভালো বা এটা বাজে? কোন একটা স্ট্যান্ড নিয়েছি আমরা যে আমাদের কোনো প্রমাণ দিতে? কি রে ভাই, কি আসিফ ভাই, এগুলো কি? রায়ান, আমরা তো এখন পর্যন্ত এই আলোচনাতে সেই কোনো অবস্থান নেই যে এটা ভালো বা এটা মন্দ বা এটা সঠিক বা এটা ভুল। আমরা আপনার কাছ থেকে জানতে চেয়েছি যে কাউকে মারাটা যে বাজে বা খারাপ, এইটার আপনার রিজনিংটা কি, আপনি কি যুক্তি দিয়ে এইটা বলতেছেন সেইটা আমরা জানতে চেয়েছি। কারণ বলবেন না, আপনার কোনো রিজনিং নাই, আপনি জাস্ট অন্ধবিশ্বাস করেন নাকি? কমন সেন্স না আছে, বিশ্বাস করেন? অবশ্যই আছে, অবশ্যই আছে।
তাহলে কি সেটা বলেন, সেটাই এতক্ষণ ধরে মানে চিপতাছি লেবু ভাই লেবু আপনার এতক্ষণে তিতা হয়ে 10 গেছে। সেকেন্ড সময় দিতেছি ভাই, 10 সেকেন্ডের মধ্যে বলেন, নাইলে আজকে আপনার বিদায় জানাবো নেক্সট কে ভাই। বলেন ভাই, ইউ হ্যাভ ঠিক 10 আছে সেকেন্ডস, বলেন কারণটা বলেন। ঠিক আছে, এখন সব মানুষ যদি এক এক করতে মারা শুরু করে দেয় তাহলে সোসাইটি ফর্ম করতে পারবেন না, তাই না? সোসাইটি ফর্ম করার জন্য এটা সবাইকে মানতে হবে যে মারা বাজে, এই জন্য সিস্টেমও বানাইছে মানুষরা, যেমন পুলিশ, তো পলিটিক্স, ওইসব সিস্টেম বানাইছে যে মারা বাজে, তাই না? সিম্পলি এই তো ভালো ভালো যুক্তি দিছে তো ফারাজ ভাই, উনি কিন্তু ভালো এতক্ষণে কিন্তু একটা আমি কিন্তু খুবই আনন্দিত। আসিফ ভাই যে কোনো কোশ্চেন করার পরে তাহলে ভাই শিখাই দিই, বলবেন যে 10 সেকেন্ড সময় দিলাম, নাইলে আমি পরে অন্য কারোর কাছে যাবো, তাইলে ভাই অ্যান্সার পাওয়া যাবে। আসিফ ভাই বেস্ট তাহলে খুব ভালো উত্তর বের হয়, তাহলে খুব ভালো উত্তর বের হয়, তাই না? আপনি আলোচনা চালান, আমি গেলাম ভাই। আচ্ছা রায়ন ভাই তো খুবই সুন্দর উত্তর দিচ্ছেন, আপনি খুবই যৌক্তিক যুক্তি দিয়ে আপনি চিন্তা করে খুবই চমৎকার উত্তর দিচ্ছেন যে আমরা এরকম একটা সোসাইটি চাই না যেখানে আমরা, কারণ আমরা নিজেরাও মায়ের খেতে পছন্দ করি না, তাই না? আমাদেরকে মারলে আমরা ব্যথা পাই, আমাদের খারাপ লাগে, এই জন্য আমরাও চাই না কাউকে মারতে, কারণ এরকম যদি একটা মারামারির বিশ্ব গঠিত হয়, সমাজ গঠিত হয়, সবাই সবাই মারে, তাহলে আমারও মায়ের খাওয়ানোর সম্ভাবনা থাকবে, আমার পোলারও মায়ের খাওয়ার সম্ভাবনা থাকবে, আমার বউয়েরও মায়ের খাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি আমরা মারামারিহীন একটা বিশ্ব গঠন করতে পারি তাহলে আমরা সবাই সেফ থাকবো, আমিও সেফ থাকবো, আমারও ব্যথা পেতে হবে না, আমার পোলারও ব্যথা পেতে হবে না, আবার কলিমুদ্দিনের পোলারও ব্যথা পেতে হবে যে মারা একটা বাজে কাজ, এটা একটা জিনিস। এই যে আমি যে ব্যথা পাই ব্যথা পাওয়াটা তো আমার কাছে খারাপ লাগে, তাই না? হ্যাঁ, এই খারাপটা তো আমি চাই না, আমি আমার কেউ ছুরি দেয়া খোঁচাইলে আমি ব্যথা পাবো, এটা তো আমি চাই না, নাকি? হ্যাঁ, তাহলে আমি যখন আরেকজনের ছুরি দিয়ে খোঁচাবো তারও তো ব্যথা লাগবে, এই জিনিসটা তো তখন আমি বুঝি, নাকি? হ্যাঁ, এই জন্য আমাকে দুইজনকে এগ্রি করাতে হবে যে কেউ কাউকে মারবে না, তাই না? এইটাই তো হচ্ছে আমাদের সমাজ গঠন। সমাজে যখন আমরা বসবাস করি তখন আমরা একটা অলিখিত চুক্তির মাধ্যমে বসবাস করি যে আমিও তোমার টাকা চুরি করুম না, তুমি আমার টাকা চুরি করো না, আমিও তোমার পাশে বাড়ি মারুম না, তুমি আমার পাশে বাড়ি মেরো না, আমিও তোমার ঘরে গিয়া ডাকাতি করুম না, তুমি আমার ঘরে এসে ডাকাতি করো না। এই সমাজটাই তো আমরা গঠন করি, এবং সেই সমাজটা আমরা প্রাচীনকালে গঠন করছিলাম আমরা একসাথে মিলেমিশে থাকার জন্য, কারণ আমরা দেখছি এইভাবে থাকলেই আমরা পরস্পরের উপরে নির্ভরশীলতা তৈরি করতে পারি। যেমন ধরেন আমার নাপিতের দরকার, নাপিতেরও বাইচা থাকতে হবে, আমারও বাইচা থাকতে হবে। আমি যদি নাপিত যদি বাইচা থাকে তাহলে আমি সুন্দরভাবে তার কাছ থেকে চুলটা কাইতে আসতে পারবো। আমার দরকার ভাত, আমি খাই, আমি চাই যেন একজন কৃষক যে ভাত উৎপাদন করে, চাল উৎপাদন করে, সে যেন বাইচা থাকে, সে যেন সুস্থ থাকে, সে যেন সুখী থাকে। সে সুখী থাকলে সে আমাকে চাইলটা ঠিক মতো সাপ্লাই দিতে পারবো, এই চাইলটা দিয়ে আমি ভাত রান্না করে খাইতে পারবো। আবার আমার যে মানে টয়লেট ক্লিনার যে আছে, সেই টয়লেট ক্লিনারও যেন ঠিকঠাক মতো বেঁচে থাকে, কারণ সেই ঠিকঠাক মতো বেঁচে থাকলে আমার টয়লেটটা ক্লিন থাকবে, কখনো যদি কোনো দুর্ঘটনা ঘটে তাইলে সে এসে ঠিক করে দিতে যেন পারে। আবার ডাক্তার সে যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটাও আমি চাই, কারণ আমার কখনো অসুখ হইতে পারে, অসুখ হইলে আমি তার কাছে যাব, সে আমার চিকিৎসা করবে। এই যে সমাজটা আমরা গঠন করলাম, এই সমাজে থাকার পরে আমি দেখতেছি এইটা সবচেয়ে ভালোভাবে আমি থাকতে পারতেছি, যেখানে সমাজের প্রত্যেকটা অংশ ঠিকভাবে রান করতেছে, ঠিকভাবে কাজ করতেছে, এবং তারাও ভালো আছে, আমিও ভালো আছি। তারা সবাই মিলে যদি ভালো থাকে তাহলে আমিও তাদের সাথে ভালো থাকবো। আমার নাপিত যদি ভালো থাকে, আমার ডাক্তার যদি ভালো থাকে, আমার সুইপার যদি ভালো থাকে, আমার বাজারের যে দোকানদারেরা তারা যদি ভালো থাকে, তাহলে আমি একটা চমৎকার সমাজে বসবাস করতে পারবো যেখানে সবাই ভালো আছে। সেই কারণে আমিও তখন বেটার লাইফ পাবো, আমার পরিবারও তখন একটা সুন্দর জীবন পাবে। এটার সাথে তো আমরা এগ্রি করি, নাকি রায়ন ভাই? হ্যাঁ, হ্যাঁ, সবাইকে এগ্রি করতে হবে এর জন্য। এই কারণে আমরা বিভিন্ন সমাজ গঠন করছি, বিভিন্ন রাষ্ট্র গঠন করছি। আবার কিছু কিছু লোক আছে অন্যায় করে, তাদের জন্য আমরা বিচার তৈরি করছি, পুলিশ তৈরি করছি, আইন তৈরি করছি, সংবিধান তৈরি করছি। এইগুলা তৈরি করে আমরা যে লোকেরা একটু মাঝে মাঝে দুষ্টুমি করে বা খুন খারাপি করে বা এই সমাজের বিরোধী কাজ করে, তাদেরকে আমরা একটু শিখাই। তারপরে আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে ছোটবেলা থেকে স্কুলে বাচ্চাদেরকে আমরা শিক্ষাদান করি যে কিভাবে সমাজের একজন ভালো মানুষ হয়ে থাকা যায়, কিভাবে ময়লা আবর্জনা, আমার বাচ্চাদের স্কুলে শেখানো হয় রাস্তাঘাটে ময়লা ফেলা যাবে না, ময়লাটা কোথাও রাস্তায় দেখলে স্কুলে যায় নাই,
আপনি জান নাই কিনা সেটা তো আমি জিজ্ঞেস করিনি, আমার ছেলেকে স্কুলে শেখানো হয় এটা। কিন্তু তাও তো আমি বাজে লোক না। আপনি হয়তো সমাজ থেকে শিখছেন জিনিসটা, আমি তো চুরি ডাকাতি করি না, তাই না? আপনি হয়তো সমাজ থেকে শিখছেন এই জিনিসটা, এবং আপনি নিজে হয়তো রিয়ালাইজ করছেন যে আপনি যদি চুরি ডাকাতি না করেন, সবাই যদি চুরি ডাকাতি বন্ধ করে, তাহলে আপনি ভালো সমাজে বসবাস করতে পারবেন, আপনিও সুখে থাকবেন। আমি আমার বাচ্চাকে দেখছি, আমার বাচ্চা খুবই সুন্দরভাবে ময়লা আবর্জনা একদম জায়গা মতো নিয়ে ফেলে আসে, কখনো বাইরে আবর্জনা ফেলে না। এই জিনিসটা সে স্কুল থেকে শিখছে। কারণ হচ্ছে বাইরে যদি ময়লা আবর্জনা থাকে তাহলে সেটা আমারও সমস্যা হবে, আমার বাচ্চারও সমস্যা হবে, সমাজের অন্য 10 জনেরও সমস্যা হবে। এখন আমি দেখতে পাইছি এইরকম একটা সমাজ যদি গঠন হয় যেখানে কেউ ময়লা আবর্জনা বাইরে ফেলবে না, একদম নির্দিষ্ট জায়গাতে ডাস্টবিনে নিয়ে ফেলবে, সেই সমাজটা একটা বেটার সমাজ। সেই সমাজের মানুষগুলা তুলনামূলকভাবে সুখে থাকে, ভালো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমরা কেউই চাই না ময়লা আবর্জনা রাস্তাঘাটে ভৈরা থাকুক, এটা আমরা কেউই চাই না। এই কারণে এটা কোনো মানে আমি জার্মানিতে থাকি, জার্মানিতে এটা একদম এমন না যে আমরা মেরে ফেলবো, ময়লা বাইরে ফেললে মেরে ফেলবো, তা না। কিন্তু তারপরে আমরা একজন আরেকজনের প্রতি যেহেতু নির্ভরশীল, একজন আরেকজনের প্রতি যেহেতু আমরা খেয়াল রাখি, এই কারণে আমরা ময়লা আবর্জনা বাইরে ফেলি না। এইভাবেই আমাদের সমাজটা, এই জার্মানিতে আমি থাকি, জার্মানির সমাজটা এইভাবে গড়ে উঠছে। এইখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা যদি বেটার লাইফ চাই তাহলে আমাদেরকে এইভাবে এই নিয়মগুলার ভিতর দিয়ে যাইতে হবে, যে নিয়মগুলা মানুষের জন্য কল্যাণকর, সেই নিয়মগুলো আমাদের ফলো করতে হবে। আবার কিছু দেশে আবার কিছু নিয়ম আছে সেগুলো খুবই খারাপ, খুবই অকল্যাণকর। যেমন উত্তর কোরিয়াতে যদি আপনি শাসকের বিরুদ্ধে কিছু কথা বলেন তাহলে আপনার দ্বারা মেরে ফেলবে। সেখানে আমরা দেখছি এখানে একটা ডিক্টেটরশিপ চলে। এই রকমের সমাজে আমরা কেউ থাকতে চাই না, কারণ আমাদের যদি কথা বলার স্বাধীনতাই না থাকে তাহলে আমি ওই সমাজে কিভাবে থাকবো? ওই সমাজে বসবাস করাটা তো আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। এই কারণে আমরা এমন একটা সমাজ চাই যে সমাজ হবে গণতান্ত্রিক, প্রত্যেকের অধিকার সংরক্ষণ হবে, প্রত্যেক নাগরিক তার নিজস্ব চিন্তা ভাবনা প্রকাশ করতে পারবে, মত প্রকাশ করতে পারবে। এই কারণে জার্মানি হচ্ছে বা ইউরোপের সমাজগুলো হচ্ছে অপেক্ষাকৃত উন্নত সমাজ, যেখানে সবাই আসতে চায়। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ ইউরোপে ঢুকতে চায়, আসতে চায়, কারণ হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ, ইউরোপের সমাজে সবাই আসতে চায়, মানে সমুদ্র পাড়ি দিয়া, নৌকা পার হইয়া, নৌকা দিয়া, এমনকি প্লেনের চাক্কা ধরেও মানুষ ইউরোপে ঢুকতে চায়। কারণ কি? কারণ এই দেশে নিরাপত্তা আছে, চিকিৎসা সেবা আছে, ফ্রি চিকিৎসা সেবা, ফ্রি শিক্ষা, সবকিছু ফ্রি এখানে। এই কারণে এই সমাজগুলো উন্নত সমাজ। কিন্তু বাংলাদেশের সমাজটা এত উন্নত সমাজ না। হ্যাঁ, এবার বলেন। হ্যাঁ, আপনি আমার প্রশ্নের কাছে চলে আসছেন প্রায়। হ্যাঁ, সেটা বলতেছিলাম, বিভিন্ন সোসাইটির বিভিন্ন মতামত আছে যে একটা জিনিস ঠিক, একটা জিনিস খারাপ, তাই না? যেমন গিনিপিগ নামে কি যেন একটা দেশ আছে, সেখানে মানুষের মাংস খাওয়া ভালো জিনিস। না 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 ভাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন মতামত থাকতে পারে, কিন্তু মতামতটা যৌক্তিক কিনা সেই জিনিসটা আমাদের দেখতে হয়। মতামত এক জিনিস আর যুক্তি আরেক জিনিস, ঠিক আছে? আপনার সেটা যুক্তিকর মনে হচ্ছে, সেটা অন্যজনের কাছে অযুক্তিকর মনে হইতে পারে। না, যুক্তির কোনো আপনার কাছে আমার কাছে নাই ভাই। যুক্তি হচ্ছে একটা ইউনিভার্সাল জিনিস যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। যুক্তি কাকে বলে তাহলে আপনি সেটা জানেন না। আপনি মতামতকে মনে করছেন যুক্তি। কেউ একটা মতামত দিলে আপনি মনে করেন ও হ্যাঁ কলিমুদ্দিন একটা যুক্তি দিচ্ছে। না, কলিমুদ্দিন একটা যুক্তি দেয় নাই, কলিমুদ্দিন একটা মতামত দিচ্ছে। আপনি মতামত আর যুক্তির ভিতর পার্থক্য জানেন না। আপনি একটু দয়া করে মতামত কাকে বলে আর যুক্তি কাকে বলে সেটা একটু পড়েন, শেখেন। যুক্তিবিদ্যার বই আছে, হ্যাঁ, অনলাইনে পাওয়া যায়, একটু ডাউনলোড করেন, ডাউনলোড করে পড়েন। রায়ন ভাই, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, এখন আপনাকে বিদায় জানাতে হবে। আপনি কি আর কিছু বলবেন লাস্টে? হ্যাঁ, আমি প্রশ্নটা শেষই করে দিলেন না। আপনি তো এই জিনিসটা জানেন না, তাহলে আপনি আগে জানবেন, তারপর আমাদের লাইফটা আজকেই শেষ হবে। একটু বাজে পারি, বাংলা একটু ভালো পারে না, তো এই জন্য আর কি মনে হয় একটু গোলগাল হয়ে গেছে আর কি। না, আপনি তো এটা একটু জেনে আসেন, একটু পড়ে আসেন, যুক্তি কাকে বলে আর মতামত কাকে বলে এই জিনিসটা একটু বলেন প্লিজ, ইংলিশে বলেন প্লিজ। ইংলিশে বলবো মানে? আপনি না বললেন যে আপনি স্কুলে পড়েন নাই? হ্যাঁ, তো কি আমি ইংলিশ জানছি, ইংলিশ বুঝতে স্কুলে পড়া লাগবে নাকি ইংলিশ জানার জন্য? তাহলে কিভাবে জানেন? আপনি স্কুলে পড়েন নাই কখনো, তাহলে বাংলাদেশে থাকেন, ইংলিশ জানলেন কিভাবে? আমি নিজে প্র্যাকটিস করেছি। আচ্ছা, ঠিক আছে। আপনি ওপিনিয়ন কাকে বলে
আর লজিক কাকে বলে, এই দুইটা জিনিস ভালো করে শেখেন, ঠিক আছে? শিখে তারপর আসেন, আরেকদিন কথা বলবো। প্রশ্নটা একটু শেষ করতে দেন। না, আর এইটা তো আপনি তো এটা না জানলে আপনার তো প্রশ্ন কোনো সেন্স মেক করবে না। আবার বলেন কোন দুইটা জিনিস? আপনি যদি ওপিনিয়ন কাকে বলে আর লজিক কাকে বলে, রিজনিং কাকে বলে, আর্গুমেন্ট কাকে বলে, এগুলো না জানেন, তাহলে তো আপনার প্রশ্নটা কোনো সেন্স মেক করবে না। ঠিক আছে, আমার মনে হয় যে যথেষ্ট হয়েছে। আপনাকে আজকে বিদায় জানাই।